আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে ডিসি সার্কিট 1 এ আমরা কারেন্ট সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং ওহমস ল সম্পর্কে জেনেছি। সো আজকের ক্লাসে আমরা সেখান থেকে শুরু করব। সো সবাইকে ক্লাসটা ধৈর্য ধরে দেখার আমন্ত্রণ রইল এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং যদি আমার ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করুন। ধন্যবাদ। আচ্ছা, ক্লাসের শুরুতে যে বিষয়টা সম্পর্কে বলতে চাই যে দেখো, তোমরা যারা ডিপ্লোমাতে আছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে আছো, বা বর্তমানে বিভিন্ন জবে আছো কিন্তু টার্গেট হচ্ছে একটা সরকারি চাকরি, বা যারা বর্তমানে অ্যাডমিশনে আছো বা জব প্রিপারেশনে আছো গাজীপুরে, তাদেরকে বলবো যে যে দেখো, তোমরা আমার ওই কোচিং এর পাশাপাশি আমার ক্লাসগুলো দেখতে পারো। কারণ তোমার এখানে কি হবে, তোমার বেসিকটা আমি ক্লিয়ার করবো। আমি তোমাদেরকে শুধু বলবো যে তোমরা আমার 10টা ডিসি সার্কিটের ক্লাস দেখো। তুমি 10টা ডিসি সার্কিটের ক্লাস যদি তুমি দেখো, তুমি বলবা অবশ্যই যে তোমার 6 মাস সময় বেঁচে যাবে। গাজীপুরে এখন অনেক টিচার আছে যে তোমার ডিসি সার্কিট শেষ করতে 6 মাস লাগে। তো ডিসি সার্কিট একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের জন্য, বাট এটা 6 মাস ধরে করার মতো একটা সাবজেক্ট না। তো ঠিক আছে, আমরা শুরু করছি গত ক্লাস থেকে। আমরা গত ক্লাসে দেখেছিলাম ওহমস ল। দেখি মনে আছে কিনা, কারণ আমরা দেখো ওহমস ল যখন আমরা পড়াই গত ক্লাসে, তখন আমরা বলেছিলাম যে ওহমস বলেছিল যে কোন একটা নির্দিষ্ট পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, বাট কন্ডিশন ছিল টেম্পারেচারটা থাকতে হবে কনস্ট্যান্ট। ঠিক আছে, টেম্পারেচারটা থাকতে হবে কি স্থির। টেম্পারেচার যদি ভেরি করে তাহলে ওহমস ল আমার কি করবে না, কাজ করবে না। বুঝা যাচ্ছে? তো ওহমস কি বললো যে কোন একটা নির্দিষ্ট পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট আই, এটা কি পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবি আমরা ধরেছিলাম। দেখো, এটাকে আমরা বলি দুই ভাবে, এটাকে বলি বিভব পার্থক্য। বিভব পার্থক্য ইংরেজিতে বলি পটেনশিয়াল ডিফারেন্স। পটেনশিয়াল ডিফারেন্স। আর কি বলি আমরা, ভোল্টেজ বলি, ভোল্টেজ সোর্স। আমরা বিভিন্ন ভাবে ডাকবো এটাকে। সো কখনো আমি হয়তো বলবো ভোল্টেজ সোর্স, কখনো বলবো পটেনশিয়াল ডিফারেন্স, কখনো বলবো বিভব পার্থক্যের সমানুপাতিক। যেমন ভাবে আমরা কারেন্টকে বলি, কারেন্টকে আমরা কি বলি, কারেন্টকে বলি হচ্ছে কারেন্ট, তড়িৎ প্রবাহ, চার্জের প্রবাহ, ইলেকট্রনের প্রবাহ। সো আমি যেটাই বলি না কেন আমরা বুঝবো কারেন্টকে, তাই তো? যদি আমি বলি ইলেকট্রনের প্রবাহ তাহলে কি বলবো, কারেন্ট। যদি বলি ইলেকট্রন বাধাগ্রস্ত হচ্ছে তাহলে বুঝবো অ্যাকচুয়ালি কে, কারেন্ট বাধাগ্রস্ত হচ্ছে, তাই তো? ওহমস আমাকে বলছিল যে কোন একটা পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ এই বিভব পার্থক্যটা যদি আমি বাড়াই বা কমাই তাহলে এর উপর ডিপেন্ড করে আমার কারেন্টটা বাড়বে বা কমবে, তাই তো? আচ্ছা, এই যে বিভব পার্থক্য, এটা কি বলছিলাম আমরা, মনে আছে? যে আমরা যদি দুইটা গ্লাসে পানি রাখি এবং এদের মধ্যে যদি একটা নল কানেক্ট করি তাহলে দুইটার মধ্যে যত হাইটের ডিফারেন্স আমরা করব তত বেশি জোরে পানি ফ্লো করবে। তোমরা যদি অনেক সময় দেখো যে যারা যদি একটা 5তলা বাড়ি হয়, সেই 5তলা বাড়ির উপরে ছাদে যদি পানির ট্যাঙ্ক থাকে তাহলে সেই পানির ট্যাঙ্ক থেকে যারা 5তলায় থাকতে তারা কিন্তু পানির ফ্লো কম পায়, বাট যারা নিচতলায় আছে তারা পানির ফ্লো বেশি পায়। কারণ এই যে হাইটের ডিফারেন্স, এই ডিফারেন্সের কারণে কি পানির ফ্লো বেশি পাচ্ছে। সো আমার কারেন্ট ফ্লোটা নির্ভর করে পটেনশিয়াল ডিফারেন্সের উপরে। যত অর্থাৎ চার্জের পটেনশিয়াল ডিফারেন্সটা যত বেশি হবে তত আমার বেশি কারেন্ট ফ্লো হবে, এটাই বলেছে ওহমস। ঠিক আছে, তাহলে আমরা বলছিলাম আই সমানুপাতিক ভিএ মাইনাস ভিবি, অর্থাৎ এই দুইটা পটেনশিয়াল ডিফারেন্সের পার্থক্যটাকে, অর্থাৎ রেজাল্টটাকে আমরা ভি দ্বারা চিহ্নিত করছিলাম। অর্থাৎ ভি বলতে আমরা বুঝবো কি, ভিএ মাইনাস ভিবির পার্থক্য বা বিয়োগফল, তাই তো? আচ্ছা দেখো, তাহলে আই সমানুপাতিক আমরা বলছিলাম ভি। এখন দেখো আমরা সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে কি করি, তো এই সমানুপাতিক চিহ্নটা উঠাই দিয়ে আমরা একটা সমান চিহ্ন নিই এবং একটা কি সমানুপাতিক ধ্রুবক নিই, এইটুকুনি, তাই তো? সমানুপাতিক ধ্রুবক আমরা অনেক সময় কে ইউজ করি। দেখো, আমরা এখানে একটা কি আইটাকে উঠাই দিয়েছিলাম, দিয়ে আমরা এখানে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়েছিলাম এবং একটা কি নিয়েছিলাম, ভি নিয়েছিলাম। এই যে সমানুপাতিক ধ্রুবকটা, এই সমানুপাতিক ধ্রুবকটা কার সাথে সমান হবে, অবশ্যই আই এর সাথেও সমান হতে হবে, অর্থাৎ আই এর সাথে সমানুপাতিক হবে। ঠিক আছে, তাহলে আমরা বলেছিলাম যে যদি আমি একটা তার নেই, আমি দুটো তার নিলাম, এটা একটা তার নিলাম, এটা একটা তার নিলাম। ঠিক আছে, বললাম যে এইটার যে ক্রস সেকশন, অর্থাৎ এইটার যে এরিয়া, ক্রস সেকশন এরিয়া এবং এইটার যে এরিয়া সেম, এবং এইটার যে লেন্থ এবং এইটার যে লেন্থ, দুইটার লেন্থ কি সেম। তাহলে দুইটা তার নিছি আমি, দুইটা তারের কি সেম, অর্থাৎ ক্রস সেকশন এরিয়াটা সেম, লেন্থটা সেম। আমি যদি এর উপরে সেম ভোল্টেজ অ্যাপ্লাই করি, আমি একই ভোল্টেজ উৎপন্ন করব, অর্থাৎ এখানেও ভি অ্যাপ্লাই করলাম, এখানেও ভি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম,
যদি সেম পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করি তাহলে কি করছি, ক্রস সেকশনাল এরিয়া সেম, মানে অর্থাৎ তারটার যে মোটা, অর্থাৎ তারটার যে আরএম সেটা সেম, তারটার কি সেম, লেন্থ সেম দুইটারই, এবং সেম পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করছি। বললাম এইটা হচ্ছে কপার তার আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম তার। আমাকে বলো তো এই দুইটা তারের মধ্যে কি সেম কারেন্ট ফ্লো করবে? প্রশ্ন হচ্ছে দুইটা তারের সেম দৈর্ঘ্যের নিছি, সেম ক্রস সেকশন নিছি, সেম ভোল্টেজ অ্যাপ্লাই করছি, সেম কি কারেন্ট প্রবাহিত হবে? ধরলাম এর কারেন্ট হচ্ছে I1 আর এর কারেন্ট ধরলাম কি I2। আমাকে বলো তো I1 ইকুয়াল টু কি I2 হবে? কথা হচ্ছে যে না, হবে না। কেন হবে না? আমি তো হওয়ার তো কথা ছিল, কারণ আমি সেম তার নিছি, সেম ক্রস সেকশনাল তার নিছি, সেম ভোল্টেজ অ্যাপ্লাই করছি, সেম দৈর্ঘ্য নিছি, তাহলে কারেন্টটা তো সেম হওয়ার কথা ছিল, হলো না কেন? কারণ দুইটার উপাদান ভিন্ন, এটার উপাদান কপার এবং এটার উপাদান কি অ্যালুমিনিয়াম। তাহলে আমরা বলছি তাহলে কারেন্ট ফ্লোটা ভোল্টেজের সাথে যেমন বাড়া কমা নির্ভর করে, সেমনি পদার্থের উপাদানের উপরেও নির্ভর করে। অর্থাৎ যেই উপাদানের পরিবাহিকতা বেশি সেই উপাদানে কারেন্ট বেশি ফ্লো করবে, যেই পদার্থের পরিবাহিকতা কম সেই পদার্থের কারেন্ট ফ্লো কম করবে। যদি এটা আমি ইনসুলেটিং ম্যাটেরিয়াল নিতাম, কোনো একটা ইনসুলেটর ম্যাটেরিয়াল নিতাম, তাহলে তো কোনো কারেন্টই ফ্লো করতো না। সেম দৈর্ঘ্যের, সেম ক্রস সেকশনের, সেম ভোল্টেজ যদি কোনো একটা ইনসুলেটিং ম্যাটেরিয়ালে আমি অ্যাপ্লাই করি, তাহলে কোনো কারেন্টই কি করতো না, ফলো করতো না। বুঝা যাচ্ছে? তাহলে কারেন্টটা যেমন ভোল্টেজ বাড়ার উপরে নির্ভর করছে, ভোল্টেজের বাড়ার উপরে নির্ভর করছে, ঠিক তেমনি কার উপর নির্ভর করছে, পদার্থের উপাদানের উপরে নির্ভর করছে, অর্থাৎ একটা পদার্থের পরিবাহিকতার উপর নির্ভর করছে। এই জন্য সমানুপাতিকটা উঠাই দিয়ে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক কি নিয়ে আসতাম, জি নিয়ে আসতাম। এই জি মানে হচ্ছে কন্ডাক্টিভিটি, অর্থাৎ যেই পদার্থের পরিবাহিকতা বেশি ওই পদার্থে বেশি কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, এটার সাথে এটা কি সমান। তো যেই পদার্থের পরিবাহিকতা বেশি ওই পদার্থে কি বেশি কারেন্ট ফ্লো করবে। আই সমান হচ্ছে জি। তাহলে পরিবাহিকতা মানে পরিবহন করতে দেয়, তাহলে পরিবাহিকতার উল্টাটা কি হচ্ছে, বাধা দিবে। পরিবাহিকতা মানে হচ্ছে যেতে দেওয়া, আর তার উল্টাটা হচ্ছে কি যেতে না দেওয়া, মানে বাধা দেওয়া। ঠিক তেমন এই কন্ডাক্টিভিটির উল্টাটা হচ্ছে রেজিস্ট্যান্স, মানে বাধা দেওয়া। এই জন্য জি এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/r। এখানে আমরা লিখছিলাম কি I ইকুয়াল টু জি এর পরিবর্তে 1/r ভি। এখান থেকে আমরা বলছিলাম কি ভি ইকুয়াল টু হচ্ছে IR, কারণ আমরা যদি আর গুণ করে দিই তাহলে ভি ইকুয়াল টু IR, এবং এটাকে বলছিলাম ওহমের বিখ্যাত সূত্র। ওহমের বিখ্যাত সূত্র বুঝা গেছে? তাহলে যদি না বুঝে যায় আর একটু ক্লিয়ার হতে চায় তাহলে ওই গত ক্লাসটা দেখে আসলে খুব ভালো হবে। আমি যেহেতু এখান থেকে শুরু করব তাই গত ক্লাসের একটা রিভিউ দিয়ে শুরু করলাম। দেখো যারা গাজীপুরে আসবা দেখবা পড়ার স্টাইল দেখবো, তোমাকে আমি বলি পড়ার স্টাইল কি করবে। তোমাকে ডিসি সার্কিট ক্লাসটা কিভাবে নেবে, দিয়ে তোমাকে ওহমস ল করাবে, ওহমস লটা দিয়ে লিখবে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য, প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যগুলো লিখবে, লেখার পরে কারেন্ট ডিভাইডার রুলটা লিখবে, ভোল্টেজ ডিভাইডার রুল লিখবে, লেখার সাথে সাথে ম্যাথ করানো শুরু করবে। এই যে ম্যাথ করানো শুরু হলো, তুমি দেখবে যে প্রত্যেকটা ম্যাথ করবা, নতুন নতুন জিনিস এক্সপেরিমেন্ট ফিল করবা, নতুন নতুন প্রবলেমের সম্মুখীন হবা। এই করতে গিয়ে 6 মাস লাগে স্টুডেন্টদের ডিসি সার্কিট শেষ করতে। আমি ওইটার পক্ষপাতিত্ব না। আমি দেখো আমি তোমাদেরকে 1 হতে 10টা ক্লাস করো, আমি তোমার বেসিকটা কিভাবে স্ট্রং করে দিই সেটা শুধু খেয়াল করবো। ঠিক আছে, সো এইটুকু কি বোঝা গেছে যে ওহমস লটা কিভাবে আসলো? আশা করি বোঝা গেছে। আচ্ছা দেখো এই যে ওহমস লতে আমরা কি পাইলাম, তিনজন পাইলাম। একজন পাইলাম এটাকে বলি ভোল্টেজ, এটার নাম কি ভোল্টেজ সোর্স বা পটেনশিয়াল ডিফারেন্স বা বলি বিভব পার্থক্য। কারেন্ট মানে কি চার্জ, চার্জের প্রবাহ বা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। রেজিস্ট্যান্স মানে কি বাধা, রেজিস্ট্যান্স মানে হচ্ছে বাধা। তাহলে আমরা কয়জন পাইলাম, তিনজন পাইলাম। এই তিনজন নিয়ে আমরা কারণ করব। তাহলে আমাদের সূত্রটা কি ছিল, আমাদের ছিল ভি আর পাইলাম কি আই এবং আর। আমি যাকে বের করতে যাই তাকে চিপে ধরবো, তাহলে তাকে ঢেকে ধরবো। যে তাকে যদি ঢেকে ধরি তাহলে ভি ইকুয়ালটা আমি বলতে পারি কত আই আর। তাহলে একটা সূত্র আমি যদি ভি কে ধরবো তাহলে ভি ইকুয়ালটা আমি বলবো কত আই আর। ঠিক আছে, ভি ইকুয়াল টু বললাম কি আমরা আই আর। আচ্ছা এইবার দেখো, এবার আমি আই কে ঢেকে ধরবো। আই কে যদি ঢেকে ধরি তাহলে আই ইকুয়াল টু দেখো তো ভি বাই আর হয় না, আই ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর হবে। ঠিক আছে, এইবার আমি আর কে ঢেকে ধরবো। যদি আর কে ঢেকে ধরি তাহলে আর ইকুয়াল টু কি হবে, ভি বাই আই। এই তিনটা, এইখান থেকে আমরা তিনটা জিনিস লিখতে পারি। ভি ইকুয়াল টু লিখতে পারি আই আর, আই ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর, আর ইকুয়াল টু হচ্ছে ভি বাই আই। এই তিনটার মধ্যে অর্থাৎ আমরা এখানে কয়জনকে পেয়েছি, তিনজনকে। তাহলে আমাকে দেখো তিনজনের আমি যারই মান বলি না কেন, ভি এর মান বের করতে গেলে আমার আই লাগবে এবং আর লাগবে, অর্থাৎ যে কোনো একজনের মান বের করতে গেলে আমার বাকি আর দুজনের মান লাগবে। তাহলে এখানে হচ্ছে 3 ইডিয়ট, আমি বলি এরা তিনজন হচ্ছে 3 ইডিয়ট। এই 3 ইডিয়টের যে কোনো এক ইডিয়টকে তুমি যদি খুঁজে পেতে চাও তাহলে বাকি 2 ইডিয়টের মান তোমার লাগবে। বুঝা যাচ্ছে? ঠিক আছে, সো আমরা আজকে শুরু করব এই 3 ইডিয়টের বৈশিষ্ট্য। যেহেতু এদেরকে আমাদেরকে খুঁজে বের করতে হবে সার্কিটে, এদের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব।
এরা কোথায় থাকে, এরা সার্কিটের মধ্যে ম্যাথের মধ্যে কি আচরণ করে, এবং এদেরকে কোথায় কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, এই জিনিসগুলো আগে আমরা শিখবো, দেন আমরা ম্যাথ করতে যাব। ঠিক আছে, তো আমরা শুরু করব আজকে রোধকে নিয়ে। প্রথমে অর্থাৎ 3 ইডিয়টের একজন ইডিয়ট হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স আমরা বলে থাকি, তাই তো? এই রেজিস্ট্যান্স কে নিয়ে আমরা কি করব, আমাদের আজকের আলোচনা শুরু করব রেজিস্ট্যান্স বা রোধকে নিয়ে। আচ্ছা, রোধ কি? রোধ হচ্ছে রেজিস্ট্যান্স, আর ই রেজিস্ট্যান্স বা এর বাংলা হচ্ছে রোধ। আমি যদি সহজ কথায় বলি তাহলে আমি বলি কি, এটা কিছুই না, এটা হচ্ছে বাধা, সংঘর্ষ, যেতে না দেওয়া। কেমন দেখো তো, আমরা যদি রোধের সংজ্ঞাটা বলি তাহলে আমরা বলি কি, রোধ হচ্ছে পরিবাহীর একটা সেই বিশেষ ধর্ম যে ধর্মের কারণে সে চার্জ প্রবাহে বা কারেন্ট প্রবাহে বাধা প্রদান করে। তাহলে রোধ হচ্ছে পরিবাহীর সেই ধর্ম যার কারণে তার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহে কি হয়, বাধা হয়, চার্জ প্রবাহে বাধা হয়। আচ্ছা আমাকে বলো তো, কারেন্ট প্রবাহে বাধা পাচ্ছে মানে অ্যাকচুয়ালি বাধাটা পাচ্ছে কি, ইলেকট্রন না? তাহলে ইলেকট্রনের প্রবাহটাই তো চার্জ, তাহলে কারেন্ট প্রবাহে বাধা পাচ্ছে মানে অ্যাকচুয়ালি বাধা পাচ্ছে কে, ইলেকট্রন। তাহলে আমরা রোধের সংজ্ঞা বলবো কি, রোধ হচ্ছে পরিবাহীর সেই ধর্ম যার কারণে ওই পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহে কি হয়, বাধাগ্রস্ত হয়। তাহলে রোধকে আমরা, রোধের একক হচ্ছে ওহমস। ওহম কেন? কারণ দেখো, ওহমসের সূত্রের মাধ্যমে আমরা রোধ সম্পর্কে জানতে পারি প্রথম ভাবে, এই জন্য তার সম্মানার্থে রোধের একক লেখা হয় ওহম। ওহম, তাই তো? রোধের একক লেখা হয় ওহম। এবং রোধকে আমরা এইভাবে দেখি, এইভাবে চিহ্ন দিয়ে প্রকাশ করি। এইটার এই চিহ্নটার অর্থ কি জানো? এইটার নাম হচ্ছে যে, এইটুকুর মিনিং হচ্ছে যে একটা সরু তার, চিকন তার এবং লম্বা তার, এই লম্বা তারকে যদি তুমি এইভাবে পেঁচাও, চিকন এবং লম্বা তার, তাহলে তার রোধ বেশি হবে। অর্থাৎ এইটুকু সিম্বলটার অর্থ এইটুকু বোঝাচ্ছে, চিকন তারকে যদি তুমি কোথাও পেঁচাও, চিকন তারকে কি করবা, পেঁচাবা, সেটা হচ্ছে তার সিম্বল। ঠিক আছে, তাহলে রোধ সম্পর্কে আমরা জানলাম, তাই তো? আচ্ছা এখন বলো তো, এই রোধটা অ্যাকচুয়ালি কিভাবে বাধা দেয়? এই রোধটা কারেন্টকে কিভাবে বাধা দেয়? সরাসরি বাধা দেয়, ধাক্কা দিয়ে দেয়, যেটা দিব না, কিভাবে বাধা দেয় সেটা আমরা দেখি। দেখো আমরা যদি একটা পরিবাহীর ক্রস সেকশন দেখি, একটা পরিবাহী পদার্থের ক্রস সেকশন দেখি, মনে করো এটা একটা পরিবাহী পদার্থ, এর আমরা ক্রস সেকশনটা দেখব। ঠিক আছে, এটা একটা পরিবাহী পদার্থ, তাহলে এটা হচ্ছে তার ক্রস সেকশন, তার এরিয়া আর কি, তারটা আর কি। ঠিক আছে, ক্রস সেকশন, তাহলে এটা হচ্ছে এ ধরলাম, ক্রস সেকশনাল এরিয়া এ। এখন দেখো, পরিবাহী পদার্থ মানে কি, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি ইলেকট্রন কি করবে, ছুটোছুটি করবে, গিজ গিজ করবে। তাহলে কি মনে করলাম, এগুলো হচ্ছে ইলেকট্রন, এইভাবে ইলেকট্রন গুলো কি ছুটোছুটি করে বেড়াচ্ছে, তাই তো? এগুলো হচ্ছে ইলেকট্রন, ছুটোছুটি করে বেড়াচ্ছে। আচ্ছা এত বড় বড় হয়ে যাচ্ছে ইলেকট্রন, তো এত বড় না। আচ্ছা এই হচ্ছে লক্ষ লক্ষ কোটি ইলেকট্রন এখানে ছুটোছুটি করে বেড়াচ্ছে। তাহলে এইখানে এর মাঝে মাঝে কি আছে, আমাদের অ্যাটম গুলো আছে। অ্যাটম গুলো কি ইলেকট্রনের চেয়ে অবশ্যই বড়, ইলেকট্রনের চেয়ে অবশ্যই বড়। এইভাবে অ্যাটম গুলো আমার আছে, তাহলে এইভাবে আমার কি আছে, অ্যাটম গুলো আছে। ঠিক আছে, এইভাবে র্যান্ডমলি আছে। তাহলে এখন দেখো, নর্মাল টেম্পারেচারে, যখন টেম্পারেচার আমার নর্মাল, তখন এই ইলেকট্রন গুলা কি করে, এই পরিবাহী পদার্থের মধ্যে ছুটোছুটি করে বেড়ায়। অর্থাৎ এই ইলেকট্রনটা সাপোজ এইখানে আছে, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে ধাক্কা খেয়ে যাচ্ছে, এখানে ধাক্কা খেয়ে এখানে যাচ্ছে, এখান থেকে এইভাবে যাচ্ছে। বাট এইখানে এই ইলেকট্রনটা আবার এখানে ধাক্কা খেয়ে যাচ্ছে, এখান থেকে এইদিকে, এখান থেকে এইদিকে। অর্থাৎ এইভাবে তারা কি মুভমেন্ট করে বেড়াচ্ছে। এর ভিতরে যে ইলেকট্রন গুলো আছে, ফ্রি ইলেকট্রন গুলো, সেটা পরিবাহী পদার্থের মধ্যে এইভাবে ছুটোছুটি করে বেড়াচ্ছে। ঠিক আছে, যখন, তাহলে দেখো এই যে একটা একক আয়তনের, অর্থাৎ যে কোনো একটা কপার তার বলো, অ্যালুমিনিয়াম তার বলো, এই একক আয়তনের একটা পরিবাহীর ইলেকট্রন সংখ্যা কিন্তু সেম। অর্থাৎ ফ্রি ইলেকট্রন বা আধান বাহকের সংখ্যা, ফ্রি ইলেকট্রনের সংখ্যা সেম। অর্থাৎ একক আয়তনের একটা, মনে করো কপার তার ধরলাম, কপার তার, তাহলে একক আয়তনের একটা কপার তারে বা অ্যালুমিনিয়াম তারে আধান বাহনের সংখ্যা, আধান বাহকের সংখ্যা বা ফ্রি ইলেকট্রনের সংখ্যা কি সেম। তাহলে ধরলাম যে এইখানে একক আয়তন 1 মিটার কিউব আয়তনে, এখানে ইলেকট্রন সংখ্যা আছে n সংখ্যক ইলেকট্রন আছে। তাহলে এই n সংখ্যক ইলেকট্রনটা কি ফিক্সড, নির্দিষ্ট উপাদানের পরিবাহীর জন্য। আচ্ছা এখন দেখো, এই ইলেকট্রনের কি আছে, একটা ভর আছে। তাহলে এটা ইলেকট্রনের ভর ধরলাম আমরা, কারণ আমরা জানি ইলেকট্রনের ভর কি 9.11 ইন্টু 10⁻³ কেজি, তাই তো? ইলেকট্রনের ভর, তাহলে ইলেকট্রনের ভর আছে। আবার দেখো এই ইলেকট্রন গুলাকে তাহলে আমি যদি এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, এটা পটেনশিয়াল ডিফারেন্স দিলাম,
যদি একটা পটেনশিয়াল ডিফারেন্স দেয় তাহলে এই ইলেকট্রনগুলো আমার কি করবে, একটা নির্দিষ্ট ভ্যালোসিটিতে, একটা নির্দিষ্ট বেগে কি করবে, এইভাবে বাধা খেতে খেতে, এইভাবে বাধা খেতে খেতে কি আমরা জানি নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্ত দিকে মুভ করবে, এইভাবে কি করবে, বাধা খাবে। মনে করি এই ইলেকট্রনটা এদিকে ছুটাছুটি করছিল, এখন কি নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্ত দিবে, তাহলে ইলেকট্রনটা কি করবে, সরাসরি আসবে না, এখান থেকে এইভাবে বাধা পেয়ে এখানে আসবে, এখান থেকে বাধা পেয়ে হয়তো এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, অর্থাৎ এইভাবে বাধা পেয়ে পেয়ে কি এই বাম থেকে ডানের দিকে আমার কি ইলেকট্রনটা মুভ করবে। গুলা যে বাধা পাচ্ছে, এই অ্যাটমের সাথে বাধা পেলো, এখান থেকে এখানে বাধা পেলো, এখান থেকে বাধা পেয়ে এখানে আসতেছে, অর্থাৎ এই যে অ্যাটম ইলেকট্রন গুলো মুভ করার সময় যে আমার অ্যাটমের সাথে সংঘর্ষ হচ্ছে, এই সংঘর্ষটাকে আমরা বলি বাধা বা রোধ। বুঝা যাচ্ছে রোধটা কি বা বাধাটা কি? বাধা হচ্ছে এই যে আমার ইলেকট্রন গুলো অ্যাটমের সাথে ধাক্কা খেলো, যদি ধাক্কা না খেত, যদি এই অ্যাটম গুলোর সাথে ধাক্কা না খেয়ে সরাসরি চলে আসতো, তাহলে তো কোনো বাধা পেতো না, তাহলে রোধও থাকতো না। এই যে বাধা পাচ্ছে এটাই হচ্ছে আমার রোধ, বা এই যে সংঘর্ষ হচ্ছে অ্যাটমের সাথে কার ইলেকট্রনের যে সংঘর্ষ হয়ে সে যে মুভ করতেছে, সেটাই হচ্ছে আমার কি, বাধা। বুঝা যাচ্ছে? যদি আমার এই ইলেকট্রনটার এখানে অ্যাটম গুলো না থাকতো, তাহলে এই ইলেকট্রনটা আমার সরাসরি কি এইখানে চলে আসতো, মানে কোনো বাধা হতো না, এখন আমার কি সরাসরি আসতে পারছে না, এই ইলেকট্রনটা কি এই অ্যাটমের সাথে বাধা খাবে, এখান থেকে হয়তো এইদিকে আসবে, এখান থেকে এইদিকে, অর্থাৎ বাধা খেয়ে খেয়ে যে আসতেছে, এটা হচ্ছে আমার রোধ বা সংঘর্ষ। তাহলে রোধ কি? রোধটা হচ্ছে অ্যাটমের সাথে বাধা বা অ্যাটমের সাথে সংঘর্ষ বলতে পারো আমরা, সংঘর্ষ, এটা হচ্ছে কি আমার রোধ। বুঝা যাচ্ছে? তাহলে এই রোধটা, এই পরিবাহীর রোধটা ডিপেন্ড করে কি কি বিষয়ের উপরে, সেটা আমরা যদি দেখি, তাহলে আমাদের একটা বিশাল সূত্র প্রমাণ আছে, সেই প্রমাণটা আমি তোমাদেরকে করাবো না, কারণ আমার বড় ভাইরাও আমাদেরকে করায় নেই, এবং হচ্ছে পরীক্ষা কখনো আসেও না। ঠিক আছে? তাহলে এই প্রমাণটা কি, আর এর মানটা ডিপেন্ড করে, আর ইকুয়াল টু হচ্ছে, দেখো এই যে রোধ, এই টোটাল যে রোধ, অর্থাৎ এই পরিবাহীটার ভিতরে যে রোধ আমার এখন, সেটাকে আমরা এইভাবে প্রকাশ করব। ঠিক আছে? এই পরিবাহীটার ভিতরে যে রোধ, সেটাকে আমরা এইভাবে প্রকাশ করবো যে এই পরিবাহীর বাধাটা হচ্ছে এইরকম, এই পরিবাহীটার রোধটাকে আমি এইভাবে নিলাম যে এটা হচ্ছে এই পরিবাহীর রোধ, এবং এইখানে আমরা কি করছি, একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি, তাহলে এর ভিতরে এই যে বাধাটা, এই বাধার পরিমাণটাকে আমি এই স্যাম্পল দ্বারা দেখালাম। ঠিক আছে? তাহলে এখানে কি কি আছে, তাহলে রোধটা নির্ভর করে হচ্ছে আমার লেন্থের উপরে, ক্রস সেকশনের উপরে, এবং আমার এই ইলেকট্রন সংখ্যার উপরে, যত ইলেকট্রন সংখ্যা বেশি হবে তার উপরে, এবং হচ্ছে ইলেকট্রনের ভরের উপরে। ঠিক আছে? তাহলে আমরা বলি আর ইকুয়াল টু হচ্ছে এম ডিভাইডেড বাই হচ্ছে এন ই স্কয়ার টাউ ইনটু হচ্ছে এল বাই এ, অর্থাৎ এই টোটালটার উপরে আমার কি করতেছে, আর এর মানটা নির্ভর করছে। এলটা কি, আমরা জানলাম পরিবাহীটার দৈর্ঘ্য। আচ্ছা আমাকে বলো তো, পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি হবে তত বেশি সে বাধা পেতে 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 আসবে না? আচ্ছা তোমাকে যদি আমি অল্প একটু রাস্তা দেই এইটুকুতে, তুমি সরাসরি আসবে, বাট বাধা যদি অনেক বেশি হয়, তাহলে কি লেন্থটা যত বেশি হবে বাধার পরিমাণ তত বেশি হবে। তারপর ক্রস সেকশনের উপরে নির্ভর করছে আমার রোধের মানটা, আর এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, এনটা হচ্ছে যে একক আয়তনে নির্দিষ্ট পরিবাহীর আধান সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, আর ইটা হচ্ছে আমার কি, আমরা জানি ইলেকট্রনের ভর। তাহলে দেখো তো আমার এনটা কি, একক আয়তনে, একক আয়তনে একটা নির্দিষ্ট পরিবাহীর ইলেকট্রন সংখ্যা, ফ্রি ইলেকট্রন সংখ্যা, সরি ফ্রি ইলেকট্রন সংখ্যা, এটা এন। এটা কি ইলেকট্রনের চার্জ, আমরা কত জানি 1 - 1.6 × 10⁻⁻⁹ কুলম্ব। এমটা কি, এমটা ছিল ইলেকট্রনের ভর, যা 9.11 × 10⁻31 কেজি। ঠিক আছে? এটা টাউটা কি, টাউটা হচ্ছে রিল্যাক্সেশন টাইম। দেখো তো এই ইলেকট্রনটা এইখান থেকে মুভ করা শুরু করে এই জায়গায় আসলো, তাহলে এই যে ধাক্কা লাগার আগে যে সময়টা, অর্থাৎ যেইটুকু সময় সে কারোর সাথে ধাক্কা লেগে মানে রিল্যাক্স আছে, এইটুকু যে সময়, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আসতে ধাক্কা লাগার আগ মুহূর্ত যে সময়টা, সেটাকে বলছি আমরা রিল্যাক্স টাইম বা রিল্যাক্সেশন টাইম। তাহলে আবার দেখো এখানে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে আবার কি এখানে মনে করো আর একটা ক্রিস্টাল অ্যাটম আছে, এখানে এসে ধাক্কা খেতে, এই যে সময়টা এখান থেকে এখানে ধাক্কা খাওয়ার আগ পর্যন্ত আসার জন্য যে সময়টা, সেটাকে বলছি ইলেকট্রনের রিল্যাক্স টাইম বা রিল্যাক্সেশন টাইম, এটাকে টাউ দ্বারা প্রকাশ করে। তাহলে টাউটা কি, রিল্যাক্সেশন টাইম। তাহলে দেখো তো ইনটু হচ্ছে এল বাই এ। আচ্ছা এটার পরে বুঝাই, দেখো দেখো এই যে টাউটা, এই টাউয়ের মানটা কি করতেছে, সময়, সময় ডিপেন্ড করছে, টাউটা কি সময় ডিপেন্ডেন্ট, এবং এই টাউটা কি হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট, সরি টাউটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট। দেখো তো আমি যদি টেম্পারেচার বাড়াই, অর্থাৎ এই পরিবাহীটা মনে করো এখন ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেডে,
এই অবস্থায় ছিল। এখন যদি আমি টেম্পারেচার বাড়াই 30°C করি, তখন কি ঘটনাটা ঘটে সেটা আমরা দেখি। যখন টেম্পারেচার বাড়াবো তখন এই ইলেকট্রনগুলো আমার ভাইব্রেট করা শুরু করবে, বোঝা যাচ্ছে, উত্তেজিত হয়ে যাবে। তাহলে দেখো তো নর্মালি ইলেকট্রনটা ধাক্কা খেয়ে এইদিকে আবার আসছে, এখন এই ইলেকট্রনটা যদি ভাইব্রেট করে তাহলে এখানেও তো অনেকগুলো ক্রিস্টাল আছে, তাহলে এর সাথেও ধাক্কা খাবে, এর সাথেও ধাক্কা খাবে। তাহলে ভাইব্রেট করা মানে কি, ভাইব্রেট করে আবার হচ্ছে অ্যাটমের সাথে ধাক্কা খাচ্ছে। এই যে ভাইব্রেট করতেছে, ধাক্কা খাচ্ছে ভাই, যদি টেম্পারেচার বাড়াই তাহলে ভাইব্রেটের পরিমাণ বেড়ে যাবে, মানে ধাক্কার পরিমাণ বেড়ে যাবে, সংঘর্ষের পরিমাণ বেড়ে যাবে। তাহলে সংঘর্ষের পরিমাণ বাড়া মানে ধাক্কার পরিমাণ বাড়া মানে কি, বাধার পরিমাণ বাড়া মানে কি, রোধ বেড়ে যাবে। তাহলে রিল্যাক্সেশন টাইমটা আমার কি হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে। অর্থাৎ সে একটা অনেক সময় ধরে রিল্যাক্স করার পরে যায় ধাক্কা খেত, এখন সে বেশি সময় ধরে ধাক্কা খাচ্ছে, তো তাড়াহুড়া ধাক্কা খাচ্ছে, মানে তার রিল্যাক্স টাইমটা কি হয়ে গেছে, কমে গেছে। তাহলে রিল্যাক্স টাইমটা যদি কমে যায়, আমাকে বলো তো, রিল্যাক্স টাইমটা যদি কমে যায় তাহলে আরটা বেড়ে যাবে না, যেহেতু ব্যস্তানুপাতিক আছে। তাহলে রিল্যাক্স টাইমটা কখন কমবে, যদি টেম্পারেচার বাড়ায়। তাহলে টেম্পারেচার বাড়াইলে রিল্যাক্স টাইমটা কমে যাবে, মানে টাউটা কমে যাবে, মানে আর বেড়ে যাবে। এই জন্য আমরা কি বলি যে পরিবাহী পদার্থের ক্ষেত্রে যদি আমি টেম্পারেচারটা বাড়াই তাহলে রিল্যাক্স টাইম কমে যায়। রিল্যাক্স টাইম কমে যাওয়া মানে কি, আর বেড়ে যাওয়া। এই জন্য আমরা বলি যে পরিবাহী পদার্থের তাপমাত্রা বাড়ালে পরিবাহী পদার্থের রোধ বেড়ে যায়, বুঝা যাচ্ছে। কারণ রোধ বাড়া মানে কি বলতো, রোধের সাথে কারেন্টের সম্পর্ক কি, I সমানুপাতিক হচ্ছে 1/R। তাহলে রোধ বাড়া মানে কি, কারেন্ট কমে যাওয়া। তাহলে যখন টেম্পারেচার বাড়াবো তাহলে রোধ বাড়বে, মানে কারেন্টের পরিমাণ আমার কমে যাবে, বুঝা যাচ্ছে আমার কথা। তাহলে পরিবাহী পদার্থের যদি আমি টেম্পারেচার বাড়াই তাহলে রোধ বেড়ে যায় বা কারেন্ট কমে যায়, আমরা একভাবে বলতে পারি। তাহলে আমাদের অনেক সময় একটা প্রশ্ন আসে যে টেম্পারেচার বাড়ালে পরিবাহী পদার্থের রোধ বাড়ে কেন। তাহলে আমরা কি বলবো, যে এই ছবিটা আঁকবো, আগে বলবো যে কি, যখন তাপমাত্রা বাড়ানো হয় তখন ইলেকট্রনগুলোর, মুক্ত ইলেকট্রনগুলোর ভাইব্রেশন বেড়ে যায়, ফলে তারা কি করে, অ্যাটমের সাথে তাদের সংঘর্ষ বেড়ে যায়, ফলে তারা বেশি বাধাপ্রাপ্ত হয়, ফলে রোধের মানটা কি হয়, বেশি হয়ে যায়, এবং কারেন্টের মানটা কি হয়ে যায়, কমে যায় পরিবাহী পদার্থের ক্ষেত্রে। আবার অনেক সময় দেখো আমাদেরকে বলে, দেখো পরিবাহী পদার্থের টেম্পারেচার বাড়লে রোধ বাড়ে, বাট অর্ধ পরিবাহী যে পদার্থগুলো আছে আমাদের, সেই অর্ধ পরিবাহী পদার্থের যদি আমি টেম্পারেচার বাড়াই তাহলে রোধ কমে। কিভাবে ভাই, একটু দেখি। কারণ আমরা বলছি পরিবাহী পদার্থের যদি টেম্পারেচার বাড়াই তাহলে রোধ বাড়বে। তাহলে পরিবাহী পদার্থের কি হয়, টেম্পারেচারটা যদি আমি বাড়াই তাহলে কি, রোধের মানটা কি হয়ে যায়, বেড়ে যায়। এটা কিন্তু পরিবাহী পদার্থের, কন্ডাক্টর মেটেরিয়ালের ক্ষেত্রে বলছি। বাট অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি হয়, টেম্পারেচারটা যদি আমি বাড়াই তাহলে আর এর মানটা কি হয়, কমে যায়। বিষয়টা একটু দেখি। আচ্ছা দেখো, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে সেটা আমরা দেখি। দেখো অর্ধ পরিবাহী মনে করো একটা হচ্ছে সিলিকন বা জার্মেনিয়াম, আমরা অর্ধ পরিবাহী বুঝি, তাই না। সিলিকন অর্ধ পরিবাহী মানে কি, যেই সকল পদার্থের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টা, 4টা। মনে করো সিলিকন, সিলিকনের একটা মেটেরিয়াল আছে, মনে করো এই মার্কারটা আমার সিলিকনের, তাহলে এর যে গঠনটা মানে এর ক্রিস্টালটা সেটা এইভাবে গঠিত হয়, সিলিকন আর হচ্ছে সিলিকন এইভাবে গঠিত হয়েছে, তাই তো, এইভাবে, তাই তো, সিলিকন সিলিকন এরকম এইভাবে ক্রিস্টাল গুলো গঠন করে তারা। কারণ এর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টা, 4টা। তাহলে দেখো তো এর 4টা ইলেকট্রন, এই সিলিকনের 4টা ইলেকট্রন, এইখানে এইটার একটা ইলেকট্রন, এইভাবে এইভাবে তারা বন্ধন করে রাখে, এইভাবে তারা কি করে, বন্ধন করে রাখে। দেখো তাহলে এই সিলিকন, আবার এই সিলিকন আছে, এখানে আবার এর দুইটা, ওইখানে দুটা, এখানে দুটা, এখানে একটা সিলিকন আছে, এখানে সিলিকন। তাহলে এর ক্রিস্টালটা কি এইভাবে গঠিত। তাহলে দেখো তো একটা সিলিকন নিয়ে চিন্তা করি, এই সিলিকনের চারপাশে কয়টা আছে, 8টা আছে। তাহলে সে অষ্টক পূর্ণ করে, অর্থাৎ বন্ধন করে, ইলেকট্রন গুলো তারা কি করে, একটা বন্ধনে আবদ্ধ হয়ে থাকে, অর্থাৎ একটা ফিক্স হিসেবে থাকে। ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন গুলো এইভাবে কি করে, বন্ধন করে থাকে। তাহলে ইলেকট্রন গুলো যদি ভ্যালেন্স ব্যান্ডে থাকে তাহলে আমি কন্ডাকশন ব্যান্ডে তো কোনো ইলেকট্রন পাচ্ছি না, ফলে আমি কি, মুক্ত ইলেকট্রন পাচ্ছি না। তাহলে ইলেকট্রন গুলো এইভাবে কি করতে থাকে, রিলেশনে থাকে, এর সাথে এরকম রিলেশনে সংযুক্ত থাকে, ফলে এখানে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। এই জন্য আমরা বলি বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, বিশুদ্ধ সেমিকন্ডাক্টর নর্মাল অবস্থায়, নর্মাল টেম্পারেচারে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর কি, অপরিবাহীর মতো আচরণ করে, অর্থাৎ তাদের মধ্যে কোনো কি করে না, ফ্রি ইলেকট্রন থাকে না, মানে তারা অপরিবাহী, বিদ্যুৎ পরিবহন করে না। তাহলে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর নর্মাল টেম্পারেচারে বিদ্যুৎ পরিবহন করে না। এখন যদি আমি টেম্পারেচার বাড়াই তাহলে ঘটনাটা কি হয়, দেখো এখানে আমি কি করলাম, এখন টেম্পারেচার বাড়াইলাম। মানে যদি টেম্পারেচার বাড়াই তখন কি হয়, এই যে বন্ধনগুলো আছে এই বন্ধনগুলো ভেঙে যায়। কারণ এই বন্ধনগুলো যে দুর্বল সমযোজী বন্ধন বলি বা হচ্ছে
এই দুর্বল বন্ধন বা হচ্ছে ভ্যান্ডারওয়াল যে বন্ধনগুলো আছে এই বন্ধনগুলো ভেঙে যায়। তাহলে যদি বন্ধনগুলো ভেঙে যায়, এই যে রিলেশনে ছিল, দুইজনের সাথে দুইজন রিলেশনে ছিল, রিলেশন ভেঙে গেছে মানে কি মুক্ত হয়ে গেছে, আমি এখন ফ্রি, যা ইচ্ছা তাই করতে পারি। তাহলে এই যে রিলেশনগুলো ভেঙে গেলে কি হয়, এই বন্ধনগুলো ভেঙে যায়, ভেঙে গেলে আমার এখানে মুক্ত ইলেকট্রন চলে আসে। তাহলে যখন বন্ধন ভেঙে যায় তাহলে মুক্ত ইলেকট্রন চলে আসা মানে কি, আমার এখন কি সে কারেন্ট পরিবহন করবে। বিশুদ্ধ অবস্থায় তার রেজিস্ট্যান্স ছিল ইনফিনিটি, অসীম। বিশুদ্ধ অবস্থায় তখন কারেন্টের পরিমাণ ছিল কত, 0, অর্থাৎ কোনো কারেন্ট পরিবহন হচ্ছিল। এখন যখন আমি টেম্পারেচার বাড়াইছি তখন তার বন্ধন ভেঙে গেছে, ফলে আমি কি এখানে ফ্রি ইলেকট্রন গুলো পাচ্ছি, অর্থাৎ কন্ডাকশন ব্যান্ডে আমি কি পাবো, এবার ইলেকট্রন পাবো। যদি কন্ডাকশন ব্যান্ডে আমি যদি ইলেকট্রন পাই, এর ফলে আমার কি হবে, তাহলে আমার এখন কি হবে, কারেন্ট ফ্লো করবে। কারেন্টের আমি একটা মান পাবো, তাহলে রেজিস্ট্যান্সের মানটা কি আমার অবশ্যই কমছে। যদি রেজিস্ট্যান্সের মানটা না কমতো তাহলে তো আমি কারেন্ট ফ্লো পাইতাম না। তাহলে টেম্পারেচার বাড়াইলে আমরা দেখি যে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর গুলোর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, মানে রেজিস্ট্যান্স কমছে। আগে তো কারেন্ট ফ্লোই করতো না, টেম্পারেচার দেওয়ার কারণে এখন কারেন্ট ফ্লো করছে। বুঝা যাচ্ছে আমার কথা, যে নর্মাল টেম্পারেচারে বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের মধ্যে কোনো কারেন্ট ফ্লোই করছিল, মানে রেজিস্ট্যান্সটা ছিল আমার অসীম। বাট যখন আমি টেম্পারেচার দিছি ওই ভোল্টেজে এখন দেখতেছি কারেন্ট প্রবাহিত হচ্ছে, মানে অবশ্যই রেজিস্ট্যান্সটা কমছে। এই জন্য বলা হয় যে বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের তাপমাত্রা বাড়ালে তার রেজিস্ট্যান্স কমে, বাট পরিবাহী পদার্থের টেম্পারেচার বাড়ালে তার রেজিস্ট্যান্স বাড়ে। বুঝা গেছে? আচ্ছা, বুঝা গেছে। তাহলে এই যে রোধ, এই রোধটা ডিপেন্ড করছে কার কার উপরে, দেখো তো। এই যে ভর, আমরা জানি ইলেকট্রনের ভরটা কি ফিক্সড। এই এন এর মানটা একটা নির্দিষ্ট আয়তনের, অর্থাৎ 1 মিটার কিউব আয়তনের একটা কপার তারে ইলেকট্রনের সংখ্যাও কি ফিক্সড, যে কয়টা ফ্রি ইলেকট্রন আছে সেই সংখ্যাটা ফিক্সড। ইলেকট্রনের চার্জটাও আমার ফিক্সড। এই রিল্যাক্সেশন টাইমটা কি আমার ফিক্সড না, এটা কি উপরে নির্ভর করে, টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে। তাহলে আমি যদি টেম্পারেচার স্থির রাখি, টেম্পারেচারটা যদি আমি স্থির রাখি তাহলে আমি বলতে পারবো যে এই টাউটাও আমার কি ফিক্সড। বুঝা যাচ্ছে? তাহলে এই টাউটা টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে, বাট আমি টেম্পারেচার যেহেতু ফিক্সড রাখি, তাহলে এই টাউটা আমার ফিক্সড হবে। তখন আমরা বলি কি, আর ইকুয়াল টু হচ্ছে রো এল বাই। এই রোটা কি, এলটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীটা যতটুকু লেন্থ, সেই পরিবাহীর দৈর্ঘ্যটা হচ্ছে রো। এটা হচ্ছে কি পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ পরিবাহীর এই যে অংশটা, মার্কারের এই অংশটা, এইটুকু বলা হয় পরিবাহী। এটা যদি পরিবাহী, এই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে। আর রোটা কি বলতো, উপাদানের উপর নির্ভর করছে, ঠিক আছে। এটাকে বলা হয় আপেক্ষিক রোধ। এই আপেক্ষিক রোধটা কার উপর নির্ভর করছে, এই পরিবাহীর উপাদানটার উপর, যে পদার্থটা তার উপাদানের উপর নির্ভর করছে, কারণ ওই পরিবাহীতে ইলেকট্রন কয়টা আছে তার উপরে নির্ভর করছে। তাহলে উপাদান নির্ভর একটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম কি, রো। তাহলে আরটা আমার নির্ভর করছে কি, রো এল বাই এ, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা রেজিস্ট্যান্সের 3টা সূত্র দেখবো। একটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, একটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র, আর আরেকটা দেখবো কি, উপাদানের সূত্র, তাই তো। আচ্ছা, এখন দেখো দৈর্ঘ্যের সূত্র, আর ইকুয়ালটা আমরা এটা পেলাম, তাই তো। তাহলে আমরা জানি প্রথম সূত্র হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। দৈর্ঘ্যের সূত্র কি, আমরা বলি রোটাকে ফিক্স থাকতে হবে, তাহলে কি আমার টেম্পারেচারটা ফিক্স থাকতে হবে। তাহলে আমরা বলি তাপমাত্রা ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাপমাত্রা ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধ্রুব হলে, কনস্ট্যান্ট হলে পরিবাহীর রোধ বা রেজিস্ট্যান্সটা কি হবে, তাপমাত্রা মানে স্থির, মানে রো স্থির, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির হলে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। এটা হচ্ছে আমরা কি দৈর্ঘ্যের সূত্র বলি। অর্থাৎ যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে আমার রোটা স্থির, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যদি আমার স্থির থাকে তাহলে আর সমানুপাতিক আমরা বলতে পারি এল। আর এর মানটা এল এর উপরে নির্ভর করে। অর্থাৎ দেখো তো, আমরা যদি বাস্তবে চিন্তা করি যে আমি একটা, মনে করো একই প্রস্থচ্ছেদের একটা তার নিলাম, এটা হচ্ছে আমার একটা তার, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিলাম এ, ঠিক আছে। আরেকটা তার নিলাম আমি কি একই প্রস্থচ্ছেদের, আছে একটু বড় হয়ে যাচ্ছে কেন, আর একটা তার নিলাম, ধরলাম এর প্রস্থচ্ছেদ কি এ। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ফিক্সড,
বাট এই তারটা যদি আমি দৈর্ঘ্য বাড়াই দিই, আমাকে বলো তো এই দৈর্ঘ্যটা আমি বাড়াই দিলাম, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম, টেম্পারেচার সেম। মনে করলাম যে দুইটা তারই আমার হচ্ছে 30°C আছে, টেম্পারেচার সেম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম। এখন আমাকে বলো তো এই তারের রোধ বেশি হবে না এই তারের রোধ বেশি হবে? দেখো তো এ কি ইলেকট্রনটা এখান থেকে আসতে যতটুকু বাধা পাবে এখান থেকে বাধা আসতে কি বেশি বাধা পাবে না? তাহলে এই পরিবাহের রোধ বেশি হবে। ঠিক তেমন এই জন্য যদি স্থির থাকে তাহলে এল এর মানটা যত বাড়বে রোধের মানটা তত বাড়বে। সমানুপাতিক মানে কি, একটা বাড়লে আরেকটা বাড়বে, তাহলে দৈর্ঘ্য যত বাড়বে আর এর মানটা তত বাড়বে। বুঝে গেছে? আচ্ছা, এরপর আমরা কি করব, দৈর্ঘ্যের সূত্র পরে পড়বো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র। এখানেও কি, এখানে আমার কি বলবো, তাপমাত্রা, তাপমাত্রা ও পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি থাকবে, স্থির থাকবে, কনস্ট্যান্ট বা ধ্রুব থাকলে, ধ্রুব থাকলে কি হবে, পরিবাহীর রোধ, যদি তাপমাত্রা এবং পরিবাহীর দৈর্ঘ্য, দৈর্ঘ্য ধ্রুব থাকে তাহলে পরিবাহীর রোধ হবে পরিবাহীর ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক 1/e। এখন কথা হচ্ছে যে যদি আমার তাপমাত্রা এবং দৈর্ঘ্যটা ফিক্স থাকে, তাপমাত্রা এবং দৈর্ঘ্যটা কি আমার ফিক্স, তাহলে দৈর্ঘ্য আমি ফিক্স ধরলাম এটা, এটা হচ্ছে মনে করে একটা তার, আমার এটা একটা তার, ঠিক আছে? তাহলে কি স্থির থাকবে, দৈর্ঘ্য স্থির, তাহলে এটা দৈর্ঘ্য স্থির আমার, এটা এল দৈর্ঘ্যের তো একটা তার, আমি আরেকটা তার নিলাম, একটু মোটা তার নিলাম, এর দৈর্ঘ্য আমার এল, এবং এই দুটো 30°C তাপমাত্রায় আছে, তাহলে তাপমাত্রা এবং দৈর্ঘ্য আমার ফিক্সড। ঠিক আছে, তাহলে আমাকে বলো এর এরিয়া যখন বাড়ছে তাহলে রেজিস্ট্যান্স কমার কথা, তাহলে এর যা রেজিস্ট্যান্স হবে, এর রেজিস্ট্যান্স যদি R1 হয় রোধ, এর R2 যদি R2 ধরে তাহলে কি হবে, বেসিক্যালি R2 লেস দেন R1, নাকি বলো? R1 এর রোধ বেশি হওয়ার কথা এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যার বেশি তার রোধ কম, যেহেতু ব্যস্তানুপাতিক। কেন এটা হচ্ছে, যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়ার কারণে, অর্থাৎ এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এইটা বাড়ার কারণে রোধটা কেন কমে যাচ্ছে, R2 মানটা কেন কমে যাচ্ছে। দেখো এটা জানার জন্য আমাকে কি করতে হবে, তাড়ন বেগে যেতে হবে। তাড়ন বেগটা আমরা এখনো পড়ি নাই। আচ্ছা, তাড়ন বেগটা হচ্ছে কি, যখন একটা ব্যাটারির সাথে একটা একটা তারে পরিবাহের সাথে আমি ব্যাটারি সংযোগ করি, করলে আমার ইলেকট্রনগুলো, ফ্রি ইলেকট্রনগুলো যেই বেগে মুভ করে সেই বেগটাকে বলছি আমরা তাড়ন বেগ বা ড্রিপ ভেলোসিটি। তা যেই বেগে ইলেকট্রনগুলো মুভ করা শুরু করে, অর্থাৎ নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্ত থেকে যায়, সেই যে ব্যাগটা, ইলেকট্রনের যে গতিটা, ব্যাগটা, সেটাকে বলছি আমরা তাড়ন বেগ বা ড্রিপ ভেলোসিটি। সেটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, মনে করলাম ভি, বা ইউ দ্বারা প্রকাশ করি। আচ্ছা, ইউ দ্বারা প্রকাশ করি, ইউ ইকুয়াল টু বলা হয় আই, আই ডিভাইডেড বাই হচ্ছে আমরা ওই, ও এর আগে সূত্রটা ভুলে গেছে লিখে, আচ্ছা আর ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা এন ই আর হচ্ছে এ, আই ইকুয়াল টু হচ্ছে, অর্থাৎ তাড়ন বেগ ইকুয়াল টু হচ্ছে আই ডিভাইডেড হচ্ছে এন ই এ। তাহলে আমরা যদি বলি আই ইকুয়াল টু, আমরা বলতে পারি না আই ইকুয়াল টু হচ্ছে ইউ এন ই এ, তাহলে এনটা কি ছিল, ফ্রি ইলেকট্রনের সংখ্যা, ইটা ছিল ইলেকট্রনের চার্জ, আর ইউটা হচ্ছে তাড়ন বেগ। অর্থাৎ পরিবাহীর যে অর্থাৎ ইলেকট্রনগুলোর যে বেগে যাচ্ছে সেই ব্যাগটাও যদি আমি কনস্ট্যান্ট ধরি, আপাতত স্থির ধরি, এই ব্যাগটা যদি স্থির হয়, ইলেকট্রনের ব্যাগটা, অর্থাৎ সবগুলো ইলেকট্রন যেই বেগে বেগে মুভ করছে সেই ব্যাগটা যদি স্থির হয়, তাহলে এইটাই স্থির, এন আগে থেকে স্থির, ই স্থির, তাহলে আমরা বলতে পারি না আই সমানুপাতিক এ, অর্থাৎ ইলেকট্রনের যে ব্যাগ সেই ব্যাগটাও স্থির। তাহলে আমরা বলতে পারি না, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে আই এর মানটা বাড়বে। তাহলে যত মোটা তার হবে তার কারেন্টের পরিমাণ কি তত বাড়বে। তাহলে কারেন্টের পরিমাণ বাড়া মানে কি, কারেন্টের বিপরীতটা হচ্ছে রেজিস্ট্যান্স, তাহলে রেজিস্ট্যান্সের পরিমাণ কমে যাবে। বুঝতে পারছেন? কারেন্ট বাড়া, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়া মানে হচ্ছে কারেন্ট বেড়ে যাওয়া, আর কারেন্ট বেড়ে যাওয়া মানে কি রেজিস্ট্যান্স কমে যাওয়া। এই জন্য যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বাড়বে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে কারেন্ট বাড়বে, কারেন্ট বাড়বে মানে রেজিস্ট্যান্স কমে যাবে। এই জন্য রেজিস্ট্যান্সের সাথে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সম্পর্ক কি 1/r। তাহলে আমরা জানি আর এর সাথে আই এর সম্পর্ক কি 1/i, নাকি বলো? বুঝলেন? আই সমানুপাতিক কি 1/r।
তাহলে এই আই এর সাথে আবার সমানুপাতিক হচ্ছে এ, ঠিক আছে। তাহলে এই জন্য হচ্ছে আর সমানুপাতিক হচ্ছে 1/i। তাহলে 2 নম্বর সূত্র আমরা দেখলাম। তো বুঝে গেছে কেন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত, অর্থাৎ যত মোটা তার আমরা নিব তার রেজিস্ট্যান্স তত কম। অর্থাৎ এই তারের চেয়ে এই তারের রেজিস্ট্যান্স কম। যত তারটা কি হবে, মোটা তার হবে, তার রেজিস্ট্যান্স। এই জন্য আমরা যখন রেজিস্ট্যান্স বানাই তখন চিকন তার নেই এবং লম্বা তার নেই, কারণ এল এর সাথে আরটা কি এল এর সাথে সমানুপাতিক, অর্থাৎ এল যত বড় হবে অর্থাৎ তারের দৈর্ঘ্য যত বেশি হবে তত তার রেজিস্ট্যান্স বেশি। বাট তারটা যত চিকন হবে, অর্থাৎ যত প্রস্থচ্ছেদ যত চিকন হবে তত তার রেজিস্ট্যান্স বেশি। এই জন্য আমরা চিকন তারের এবং লম্বা তার নেই, এবং হচ্ছে আমরা পেঁচাই রাখি। তোমরা যখন রেজিস্ট্যান্স দেখবা সচক্ষে তখন দেখবা যে তারটা হচ্ছে চিকন এবং লম্বা তার, কিন্তু এখানে কি করা হয়েছে, পেঁচানো হয়েছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, আমরা দুটা পাইলাম। এখন আমরা কি আমাদের উপাদানের সূত্রটা দেখব। উপাদানের সূত্র 3 নম্বর সূত্র হচ্ছে উপাদানের সূত্র। উপাদানের সূত্র, আচ্ছা উপাদানের সূত্রটা কি বলতো? দেখো আমরা পাইলাম কি আর সমানুপাতিক এল, আর এর মানটা এল এর উপর নির্ভর করে। আর সমানুপাতিক হচ্ছে 1/a, অর্থাৎ যত মোটা তার হবে তার রেজিস্ট্যান্স কম, ঠিক আছে। তাহলে আমরা এই দুটো সূত্র একসাথে বলতে পারি আর সমানুপাতিক হচ্ছে কত, L/a বলতে পারি। আর এইটা উপাদানকে, এই আরটা আবার কি নির্ভর করছে, পরিবাহীর উপাদানগুলোর উপরে নির্ভর করছে, পরিবাহী উপাদানগুলো। অর্থাৎ আর ইকুয়াল টু সমানুপাতিক আমরা ধ্রুবক নিয়ে আসি, এটা হচ্ছে L/a। এই ধ্রুবকটা কার উপর নির্ভর করছে, নির্দিষ্ট উপাদানের উপরে নির্ভর করছে, ঠিক আছে, নির্দিষ্ট উপাদানের উপরে। তাহলে হচ্ছে এটা কি, এটাকে বলে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক বলে থাকে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে 3টা সূত্র রোধের। তাহলে রোধের বৈশিষ্ট্য আমরা জানছি, এবং সামনের ক্লাসে আমরা জানবো যে এই রোধের যে কম্বিনেশন, অর্থাৎ এই রোধগুলা কিভাবে থাকতে পারে। আমরা জানি কি সিরিজ কম্বিনেশনে থাকতে পারে, প্যারালাল কম্বিনেশনে থাকতে পারে, বা মিশ্র কম্বিনেশনে থাকতে পারে, এবং এইখান থেকে আমরা রোধের সমতুল্য রোধটা কিভাবে বের করে আনতে পারি সামনের ক্লাসে আমরা তাই দেখবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।